শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব। রাতেই কাতার এয়ারওয়েজে ঢাকা ত্যাগ। নভেম্বরে ঘরোয়া লিগে ফেরার আশা। 5 বছর পর কথিত গুম হওয়া যুবক মামুন ফিরে আসায় নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে তোলপাড়। মিথ্যা মামলায় জেল খেটেছেন 6 জন, ক্ষতিপূরণ দাবি। টেকনাফ নয়, এবার কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন গেল পর্যটকবাহী জাহাজ। প্রথম দিনই পর্যটকদের ভিড়। ন্যায্য হিস্যার অপেক্ষা নয়, বর্ষার পানি সংরক্ষণ করে তিস্তা ঘিরে নতুন মহাপরিকল্পনা সরকারের। ভারত ফিরিয়ে দিলেও প্রকল্পে আগ্রহী চীন। আশায় বুক বাঁধছে উত্তরের মানুষ। এবং আজও বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীদের ভিড়। আকামা ও ভিসার মেয়াদ না থাকায় মিলছে না টোকেন বা টিকিট। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই সাকিব আল হাসানের খবর। 1 মাসের অনুশীলন শেষে আবারও যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের কাছে ফিরে গেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় আপাতত প্রায় 2 মাস সেখানে থাকবেন তিনি। নভেম্বরে ঘরোয়া লিগ শুরু হলে আবারও ফিরবেন বাংলাদেশে। বাইরে তখন তুমুল বৃষ্টি। এরই মধ্যে বিমানবন্দরে মধ্যরাতে নীরবতা ভেঙে হঠাৎই গুটি কয়েক উৎসুক জনতার ভিড়। এখানে যে এসেছেন সাকিব আল হাসান। কালো গাড়ির ফাঁকে সময় সংবাদের লেন্স ঠিকই খুঁজে নিল তাকে। কিছুটা ব্যস্ততায় হ্যান্ড লাকেজটা নিয়ে দিলেন দ্রুত হাঁটা। নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকায় এড়িয়ে গেলেন গণমাধ্যমও। এরপর নিয়ম মেনে সারলেন বোর্ডিং পাস। আলতো চোখের সে ভাষাতে ঠিকই বুঝিয়ে দিলেন এরপর যখন ফিরে আসবেন তখন পিছে পড়ে রইবে দুঃস্বপ্নের 1 বছরের স্মৃতি। দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব, তাই তো এখনও ভক্তদের বড় ভরসার নামও তিনি। তাই প্রিয় এই তারকাকে কাছে পেয়ে আবেগপ্লুত সবাই। আমার ফার্স্ট টাইমই ওনাকে দেখছি, আমি অনেক ভালো লাগছে। আমি যে ফেস টু ফেস দেখতে পারছি। সাকিব আল হাসানের এতদিন খেলা টিভিতে দেখছি, আজ দেখার জন্য এয়ারপোর্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে পেরে খুব ভালো লাগছে। সব ঠিক থাকলে শনিবার 2 কন্যা আর স্ত্রী শিশিরের কাছে মার্কিন মূল্যকে পৌঁছাবেন সাকিব। তার নিষেধাজ্ঞা শেষ হবে চলতি মাসের 29 তারিখ। নভেম্বরে আবারও ফিরবেন বাংলাদেশে। ব্যাটে বলে শাসন করবেন বিশ্বকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রেমের বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মিথ্যা অপহরণ ও গুণের মামলায় প্রেমিকা সহ তার পরিবারের 6 জনকে জেল খাটিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। দীর্ঘ 5 বছর আত্মগোপনে থাকা প্রেমিক আদালতে সশরীরে হাজির হলে মিথ্যা মামলার বিষয়টি সামনে আসে। একই সাথে এই মামলায় থানা পুলিশের বিরুদ্ধে গুম খুনের দায় স্বীকার করিয়ে জোরপূর্বক এক নারীর মিথ্যা জবানবন্দি আদায়ের অভিযোগ তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। তবে মামলাটি তদন্ত সংস্থা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার জানিয়েছেন, কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অপহরণের পর গুম করা হয়েছে মামুনকে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামুনের প্রেমিকা তাসলিমা সহ তার পরিবারের 6 সদস্য 4 বছরের বিভিন্ন মেয়াদে জেল খাটার পর হঠাৎ আদালতে উপস্থিত খোদ মামুন। তাকে দেখে মিথ্যা মামলায় ফাঁসানোর ক্ষোভে ফেটে পড়েন তাসলিমার পরিবার। আদালত প্রাঙ্গণে শুরু হয় আসামি ও বাদীপক্ষের তুমুল কথা কাটাকাটি, যা এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। আসামি পক্ষের দাবি, 2014 সালে চাঁদপুরের মতলবের শাখারিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে 9ম শ্রেণীর ছাত্র মামুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার রহমত আলীর মেয়ে তাসলিমা খাতুনের সাথে। তবে 2 পরিবারের অভিভাবকরা এই সম্পর্ক মেনে না নেয়ায় তাসলিমাকে পাঠিয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় তার খালার বাড়িতে। সে বছর 10 মে সকালে অজ্ঞাতনামা ব্যক্তির ফোন পাওয়ার পর মামুন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যায়। এরপর থেকেই মামুন নিখোঁজ। এমন অভিযোগ এনে ঘটনা 2 বছর পর 2016 সালের 9 মে মামুনের বাবা আবুল কালাম ছেলেকে অপহরণ ও গুমের অভিযোগে ফতুল্লা থানায় তাসলিমা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে 364 ধারায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় তাসলিমার মামি মাকসুদার কাছ থেকে জোরপূর্বক 164 ধারায় মিথ্যা জবানবন্দি রেকর্ড করে ফতুল্লা থানা পুলিশ। পরে একটি তদন্ত প্রতিবেদন দিয়ে ডিবি পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হলে 6 জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। মামলার নতুন মোড় নেয় গত 30 সেপ্টেম্বর। এদিন দুপুরে নারায়ণগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার দিন ধার্য থাকায় আদালতে হাজির হন আসামিরা। এ সময় দীর্ঘ 4 বছর পর মামুনও হাজির হয় আদালতে।
দাবি করেন বাবা মায়ের উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়ে এতদিন গাজীপুরে বসবাস করছিল সে। বাবা আমার কাজ কামের কথা বলছে, পরে আমি বাবা মাকে অভিমান করে চলে গেছিলাম। ক্ষতিপূরণের দাবি জানান আসামি পক্ষের আইনজীবী। পুলিশ যদি সঠিকভাবে এই মামলাটা তদন্ত করত, তাহলে হয়তোবা আসামিদের বিরুদ্ধে এই চার্জশিটটা আদালতে দাখিল হতো না। পুলিশের পাঠানো জবানবন্দির উপর ভিত্তি করে সিআইডির তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছে বলে দাবি করেন সিআইডির নারায়ণগঞ্জ শাখার বিশেষ পুলিশ সুপার। আমাদের তদন্তকারী কর্মকর্তা কোনো গাফিলতি থাকে সেটা আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতেছে, আমি সহ আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এর আগে গত আগস্ট মাসে সদর থানায় জিশামণি নামে এক কিশোরী অপহরণ মামলায় জোরপূর্বক ৩ আসামির মিথ্যা জবানবন্দি রেকর্ড করানোর 2 সপ্তাহ পর ওই কিশোরী জীবিত উদ্ধার হলে পুলিশ বিতর্কিত ও সমালোচিত হয়। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সৌদি আরব যেতে টিকিট ও টোকেন নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ে আজও ভিড় করেছেন প্রবাসীরা। তবে সৌদি এয়ারলাইন্সের সামনে আজ ভিড় কিছুটা কম। এই মুহূর্তে মতিঝিলে আছেন রিপোর্টার শুভ খান এবং কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ, ধন্যবাদ জাফর। আমি রয়েছে রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে। তো সকালের শুরুতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারা 2 তারিখের টোকেন যাদের রয়েছে মূলত তাদেরকেই টিকিট দেওয়া হচ্ছে। যেহেতু গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম বেশ বিশৃঙ্খলা হয়েছিল কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে, তো আজকে কিন্তু আমরা দেখছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা এবং যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু যাদের হাতের 2 তারিখের টোকেন রয়েছে তাদেরকেই মূলত ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং সবাইকে কিন্তু একসাথে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না, ধাপে ধাপে সুশৃঙ্খল ভাবে তাদের প্রবেশ করানো হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে লাইনে অনেকেরই কিন্তু 3 তারিখের টোকেন রয়েছে, তারাও কিন্তু লাইনে এসে দাঁড়িয়েছেন। তো আমরা দেখলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কিন্তু লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ আজকে মূলত যাদের 2 তারিখের টোকেন রয়েছে তাদেরকেই মূলত আজকে টিকিট দেওয়া হবে। এছাড়াও অন্য পাশে আমরা দেখতে পেয়েছি যে টোকেন প্রত্যাশী যারা রয়েছেন তাদেরকেই কিন্তু ভেতরে আরেক সাইডে আর কি তাদেরকে কিন্তু লাইনে দাঁড় করানো হয়েছে এবং সুশৃঙ্খলভাবেই তারা রয়েছেন এবং তাদেরকে এই যারা টিকিট প্রত্যাশী তাদেরকে ধাপে ধাপে ঢোকানোর পরে আর কিছুক্ষণ পরে হয়তো তাদেরকে টোকেন দেওয়ার কাজটি শুরু হবে এবং সবকিছু কিন্তু আসলে যাচাই বাছাই করেই কিন্তু কাজগুলো করা হচ্ছে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। তো এখানে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের সাথে কথা বলেছে। আজকে মূলত যাদের কাছে ভিসা এবং আকামার মেয়াদ রয়েছে তারাই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। গতকাল আমরা যেটি দেখতে পেয়েছিলাম যাদের আকামা বা ভিসার মেয়াদ নেই তারাও কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে যাদের আকামা এবং ভিসার মেয়াদ রয়েছে মূলত তারাই লাইনে দাঁড়িয়েছেন এবং তারাই কিন্তু টিকিটগুলো সংগ্রহ করছেন। তো আজকে আমরা যেটি জানতে পেরেছি যে এপ্রিলে যাদের ফ্লাইট ছিল, ফিরতি ফ্লাইট ছিল, মূলত তাদেরকে আজকে টিকিট দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রমটি চলতেই থাকবে এবং আগামীকালকে আজকে 4 তারিখ 5 তারিখের টোকেনগুলো সরবরাহ করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব কারওয়ান বাজারে সহকর্মী সাদাতের কাছে। সাদাত। শুভ, একই সাথে কিন্তু যদি দেখি এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সে যারা যাত্রী রয়েছেন বা সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের এই মুহূর্তে 3টি বিষয় মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। প্রথমটি হচ্ছে যাদের ভিসার মেয়াদ বাড়িয়েছে, অর্থাৎ আর 10 থেকে 12 দিন বাড়িয়েছে, তারা এই মুহূর্তে অপেক্ষা আছে যে তাদের যদি টিকিট দেওয়া হয় সেক্ষেত্রে তারা অন্তত যে 10-12 দিন বাড়িয়েছে সেক্ষেত্রে তারা সৌদি যেতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা যেতে পারছেন না তারা কিন্তু এখন একবারই অনিশ্চিত যতক্ষণ না পর্যন্ত সৌদির কফিল যারা রয়েছে তারা যদি তাদের ভিসার মেয়াদ না বাড়িয়ে দেয়। কিন্তু এখন এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্স আগামী 4 অক্টোবর থেকে যে টোকেন দেওয়ার কথা বলছে, এর আগে তারা কিন্তু কোনো ধরনের টোকেন তারা দিচ্ছেন না। ফলে যাদের মেয়াদ একদম শেষ দিকে রয়েছে কিংবা 10-12 দিন বাড়িয়েছে তারা বলছেন যে এই মুহূর্তে তাদের টিকিট যদি দিয়ে দেওয়া হয় তাহলে তারা অন্তত শেষ সময়ে সে কাজে যোগ দিতে পারবেন। কারণ অনেকেই বাংলাদেশ থেকে কফিলের মাধ্যমে 50 থেকে 1 লাখ কখনো কখনো 1.5 লক্ষ টাকার বিনিময়ে তারা এই 10 দিন 12 দিন সময় তারা বাড়িয়েছে। এই টাকার বিনিময়ে শেষ পর্যন্ত যদি যেতে না পারেন সেক্ষেত্রে যাওয়াটা একেবারে অনিশ্চিত হয়ে পড়বে। আমরা এখানে সকালবেলা এসে দেখেছি আজকে যদিও শুক্রবার, তারপরও সৌদি এয়ারলাইন্স আজকে টিকিট বিক্রি ঘোষণা দিয়েছে। আজকে সি সিরিয়ালের প্রথম 1 থেকে 100 জন টোকেনদারে তারা টিকিট তারা দিবেন এবং পর্যায়ক্রমে আগামীকালকে এবং পরের দিন এভাবে তারা টিকিট দিয়ে থাকবেন। আপনারা জানেন এর মধ্যে সৌদি এয়ারলাইন্স 6000-এর মতো তারা টোকেন সরবরাহ করেছে, যার বিপরীতে এখন পর্যন্ত আজকে পর্যন্ত তারা 3300 টিকিট তারা সরবরাহ করেছে এবং
নতুন যারা টোকেনধারী রয়েছে তাদেরকে বিজ্ঞপ্তি আকারে টানিয়ে দিয়ে বলেছেন যে তারা যেন আগামী 4 তারিখ থেকে এসে নতুন টোকেন দ্বারা সংগ্রহ করেন। ফলে এই 3টি বিষয়ের মধ্যে কিন্তু এখন এই সৌদি প্রবাসীদের যাওয়া পুরোপুরি নির্ভর করছে। তারা চাচ্ছেন যে শেষ সময় অন্তত যদি তাদের টোকেন তারা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তারা সৌদিতে পৌঁছতে পারবেন না। কীভাবে যাদের ভিসার মেয়াদ, বহু সংখ্যক প্রবাসী রয়েছে যাদের উপস্থিতি আপনারা গত কয়েকদিন এই সাউদি এয়ারলাইন্সের সামনে আমরা বহু সংখ্যক প্রবাসীর উপস্থিতি দেখেছি, কিন্তু সময়ের সাথে সাথে তাদের উপস্থিতি একেবারেই কমে গেছে। এই মুহূর্তে শুধু যাদের যাত্রা একেবারেই নিশ্চিত তারাই শুধুমাত্র এই সাউদি এয়ারলাইন্সের সামনে ভিড় করছেন। ফলে যারা একেবারে অনিশ্চিত যাত্রার মধ্যে পড়েছেন তারা বলছেন যে যদি সরকার একটু আন্তরিক হয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ বাড়ায় সেক্ষেত্রে কিছুটা হলে তাদের যাত্রা নিশ্চিত হতে পারে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারণ বাজার থেকে সাউদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। সৌদি ফিরতে যারা নাকি সাউদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশের মাধ্যমে টিকিট কাটতে চেষ্টা করছেন তাদের খবর জানাতে কারণ বাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজাদ রহমতুল এবং এর আগে মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শুভ খান। করোনা মহামারীর কারণে বিশ্বে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এ নিয়ে বিশ্ব নেতাদের নতুন করে পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় নারীরা যেখানে নির্যাতিত, বাংলাদেশ সেখানে নারীর ক্ষমতায়নে শীর্ষে। বিশ্বেও বাংলাদেশের অবস্থান অনেক উপরের সারিতে। Bangladesh has made tremendous development in women's empowerment. Immediately after our independence, father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman placed women at the heart of our development agenda. Under his legendary statesmanship, the country crafted a progressive constitution granting equal rights for men and women. We have made girls' education a priority, economic and political empowerment of women a necessity. We see women as active agents of development, not as passive recipients. We formulated a progressive women development policy in 2011. In the public service, women are now becoming higher court judges, public university VCs, secretaries of the government ministries, and so on. Excellencies, on this 25th anniversary, I would like to pledge to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041. করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফ্রান্সে আবারও বিধিনিষেধ ও সতর্কতা জারি করা হয়েছে। লকডাউনের আশঙ্কা দেখা দেয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী সহ প্রবাসীরা। আরও একটি অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বিগ্ন তারা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও বেশ কিছু সতর্কতা আরোপ করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরন সাপ্তাহিক প্রেস কনফারেন্সে এসব সতর্কতা আরোপ করেন। দেশটির 73টি ডিপার্টমেন্টে স্বাস্থ্যবিধির সতর্কতা ও 13টি ডিপার্টমেন্টে সর্বোচ্চ সতর্কতা আরোপ করা হয়েছে। সতর্কতা জারিকৃত এসব এলাকাগুলোতে বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানীতিতে 30 জনের অধিক লোক একসাথে জনসমাগম না হওয়া সহ আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, বেশ কিছু শহরে প্রকোপ অনেকটা বেড়ে যাওয়ায় তারা বেশ উদ্বিগ্ন, তবে সাথে সাথে অনেক শহরে কিছুটা উন্নতি ঘটায় তারা সন্তুষ্টির কথাও জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী প্যারিস আক্রান্ত অন্যান্য এলাকায় রাত 10টার মধ্যে বার বন্ধ করে দেওয়া এবং রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সংশ্লিষ্ট দপ্তরগুলো সে বিষয়ে কড়া নজরদারি রাখবে এমন কথাও জানিয়েছেন। এদিকে মার্সাই প্যারিস আক্রান্ত অন্যান্য এলাকায় রাত 10টার মধ্যে বার বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে নতুন করে নানা বিধিনিষেধ আরোপ করা উদ্বিগ্ন বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও। যদি আবার সেকেন্ড টাইম লকডাউন হয়, সরকার কতটুকু সাহায্য করবেন, কতটুকু তাদের পাশে থাকবেন এবং নানাভাবে কীভাবে তাদের সঙ্গে থেকে এই অবস্থায় উত্তীর্ণ হতে পারেন, সেটা নিয়ে আজকে আমরা শঙ্কিত। এখন বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখতেছি, হয়তো আগামীতে আরও কিছু কঠিন বিধিনিষেধ আসতে পারে, যার ফলে আমাদের জনজীবন চলাফেরায় একটা বাধা বিঘ্ন হতে পারে। দ্বিতীয় দফায় আবারও ফ্রান্সে করোনার প্রকোপ বেড়ে যায়, বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে আক্রান্ত এলাকাগুলোতে। আর আক্রান্তের হার যেভাবে বাড়ছে তাতে করে ফ্রান্সে আবারও লকডাউনের সম্ভাবনা দেখা দিয়েছে। অমর হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস।
জলবায়ু পরিবর্তন, তার উপর দশকের পর দশক উজান থেকে পানির যথেচ্ছ নিয়ন্ত্রণে তিস্তা নদী উত্তরের মানুষের কাছে যেন অভিশাপ। উজানের দেশ ভারতের কাছে ন্যায্য হিস্যা চেয়ে দীর্ঘ প্রতীক্ষার ফল যখন শূন্য, তখন বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ। নতুন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকার শীর্ষে বাংলাদেশ। উপরন্তু উজানের একতরফা পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে মরুভূমির হাহাকার, আবার বর্ষায় অস্বাভাবিক ঢলে তলিয়ে যাচ্ছে পুরো জনপদ। এক বর্ষায় ৪-৫ দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন ও বেঁচে থাকার অবলম্বন। খরা মৌসুমে আমাদের নদী শুকিয়ে যায়, তখন পানির সংকটের কারণে কৃষকরা যেমন চাষাবাদ করতে পারে না। ভারত আমাদেরকে পানি শুকনো মৌসুমে আমাদেরকে কোনো পানি দেয় না, আর বর্ষা মৌসুমে পুরো পানিটা ছেড়ে দেয়, যার কারণে আমাদের এই বর্ষা মৌসুমে এই পানিটা এসে আমাদের এই এলাকা একের ছন্ন বিচ্ছিন্ন করে দেয়। পানির বন্যার স্রোতে হাজার হাজার বাড়ি এক রাতের মধ্যে বিলীন হয়ে গেল। ন্যায্য হিস্যার অপেক্ষা আর না করে বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে তিস্তা নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। শাখা প্রশাখা উপনদী এগুলোকে অ্যাড্রেস করে আমরা প্রকল্প গ্রহণ করছি, যেখানে দুই পারে তীর প্রোটেকশনের কাজ হবে, ল্যান্ড রিক্লেমেশন হবে প্রায় ১৭০ কিলোমিটার দুই পার দিয়ে। ভারত ও বিশ্বব্যাংক বাংলাদেশের একই রকম একটি প্রস্তাব ফিরিয়ে দিলেও সম্ভাব্যতা যাচাইয়ের ২ বছরের সমীক্ষা শেষে ঋণ সহায়তা সহ প্রকল্পের পরিকল্পনা প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে চীন, যা স্বপ্ন দেখাচ্ছে অববাহিকার মানুষকে। নদী যেই ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছিল সেটি কিন্তু আমাদের জন্য নতুন করে এই পরিকল্পনার মধ্যে দিয়ে নদী প্রাণ সঞ্চার করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তিস্তাকে ঘিরে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের আশা নিয়ে তিস্তার দুই পারের মানুষ বসে আছে। আপাতত ৮.৫ কোটি টাকার এই প্রকল্প হলেও দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আগামী ১০ বছরে পুরো অঞ্চলের আর্থসামাজিক অবস্থা বদলে দেবে বলে আশা সংশ্লিষ্টদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে আরও অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোরে বিলীন হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। সকালে ৩টি ইউনিয়নের ৫০টি গ্রামে পানি ঢুকে পড়ে। পানির নিচে রোপা আমন ও সবজি ক্ষেত। ভেসে গেছে প্রায় ১৫০০ পুকুরের মাছ। এখন পর্যন্ত পানিবন্দী প্রায় ২৫,০০০ মানুষ। নদীর পানি বেড়ে বৃহস্পতিবার সিংড়া কলম সড়কের শোলাকুড়া এবং রাখালগাছা তাজপুর সড়কের হিয়াতপুরে ২ স্থানে ৪০০ ফুট ভেঙে যায়। বিচ্ছিন্ন এখন সিংড়া সদরের সাথে কলম ও তাজপুর ইউনিয়নের ৫০,০০০ মানুষ। চলতি বছরের কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক। এর প্রভাব পড়েছে স্থানীয় পাইকারি বাজারগুলোতেও। শিবগঞ্জের মহাস্থানগড় হাটে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও এবার সরবরাহ কম, দামও কিছুটা বেশি রাখার অভিযোগ পাইকার ও সাধারণ ক্রেতাদের। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। বগুড়ার মহাস্থান সবজি পাইকারি বাজারে সকাল থেকে শুরু হয়েছে সবজি কেনাবেচা। তবে আজকের মূল্যটা অনেকটা বেশি এবং সরবরাহ কম। বন্যা এবং অতিবৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এই সরবরাহ কম। আমরা যে কচুটা নিয়ে আসছিলাম, ওই কচুটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত, খাওয়া যায়, এতে কোনো সার ব্যবহার করা লাগে না। বেশি ভালো না, বৃষ্টির কারণে মূল্য নষ্ট হয়েছে, কৃষক খুব একটা সফল পায়নি। কামলা টামলা এবং খরচপাতি সব কিছু বাদ ছাদ দিয়ে ১৪-১৫ হাজার টাকা বিঘে লাভ টিকেছে। পটলের ক্ষেতে পানি উঠে গেছে আর পটলের জমিতে পচনও লেগে গেছে, এই জন্য পটলের জমি থেকে আরো কাঙ্ক্ষিত মাত্রায় পটল উঠছে না। সাধারণ ক্রেতারা বলছেন প্রতিদিনই বাড়ছে সবজির বাজার। এরকম সবজি বাজার বৃদ্ধিতে তারা সবজি কিনতে হিমশিম খাচ্ছেন। ক্রয় ক্ষমতার বাইরে একদম, ৮০ টাকার নিচে তো কোনো কিছুই নাই। ১ কেজি আলুর দাম ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৯০ টাকা। এসব কিনতে সাধারণ মানুষের আমরা খুব ভোগান্তিতে আছি। এই বর্ষার কারণে আমাদের হাটে, ঐতিহাসিক মহাস্থান হাটে কোনো মাল নাই, না থাকাতে অতিরঞ্জিত মালের দাম এবার বেশি। পটল ২২০০ টাকা মন, ২২০০-২৩০০ টাকা মন। তারপর তো লাউ কিনলাম, লাউ ৪০ টাকা ৪৫ টাকা পিস কিনলাম। আমরা যে দামে কিনি ওখানে সীমিত লাভ দিয়ে বিক্রি করি। পাইকাররা বলছেন প্রতি কেজি সবজি মোকামে নিয়ে যেতে তাদের খরচ হচ্ছে ৬ থেকে ৭ টাকা। তাদের অভিযোগ খুচরা বিক্রেতারা অধিক মূল্য বিক্রি করছেন। মাজেদুর রহমান, সময় সংবাদ। টেকনাফ নয়, কক্সবাজার থেকে এখন বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যাচ্ছেন পর্যটকরা। প্রতিদিন যাওয়া আসায় ১৯০ কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে জাহাজে। রোমাঞ্চকর এই সমুদ্র ভ্রমণের সঙ্গে মেতে উঠছেন পর্যটকরা, যা কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সকাল না হতে মানুষের দীর্ঘ লাইন, সবাই ছুটছেন কে কার আগে জাহাজে উঠবেন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজে সমুদ্র ভ্রমণের রোমাঞ্চকর যাত্রা।
পর্যটন মৌসুম শুরু না হতে টেকনাফ নয়, এবার কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে সরাসরি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণ করছেন পর্যটকরা। আগে সড়কপথে যাত্রীদের কক্সবাজার থেকে টেকনাফ গিয়ে সেখান থেকে সেন্ট মার্টিনের জাহাজে উঠতে হতো। কক্সবাজার থেকে সরাসরি এই জাহাজ চালু হওয়ায় সড়কপথে ভ্রমণের ঝক্কি ও সময় দুটোই কমবে, তাই দারুণ খুশি পর্যটকরা। কক্সবাজার সেন্ট মার্টিন রেগুলার যে চলে, সারা বছর চলে, তাহলে প্রচুর পর্যটক কক্সবাজারে আগমন ঘটবে। বাসের জার্নির চেয়ে এই জার্নিটা আরও বেশি কমফোর্টেবল। 4টা-5টার দিকে যদি আমরা এই শিপটাকে চালু করতে পারি তাহলে সূর্যোদয় দেখতে পারবো, আবার আসার সময় সূর্যাস্ত দেখতে পারবো। পর্যটকদের কথা চিন্তা করে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিনে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জাহাজ কর্তৃপক্ষ। আমাদের আরেকটা জাহাজ সংগ্রহ করেছি যেটা অনেক দ্রুত এবং অনেক বিলাসবহুল, সেটা আমরা ভবিষ্যতে ক্রুজ জাহাজের এই বঙ্গোপসাগর এলাকার মধ্যে আমরা চালু করব। জেলা প্রশাসক জানালেন অনুমতি সাপেক্ষে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে একটি মাত্র পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। বিআইডব্লিউর অনুমোদন থাকে, অন্যান্যদের অনুমোদন থাকে, তখন আমরা আবহাওয়া যদি ওই ছোট জাহাজের উপযোগী থাকে তখন আমরা তাদেরকে সীমিত পরিসরে অনুমতি দেব। জাহাজটিতে সেন্ট মার্টিনে যাত্রা করতে পর্যটকদের গুনতে হবে সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত। কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনার প্রকোপে টানা 6 মাস বন্ধের পর ফের খুলেছে নগর ফুসফুস রমনার দুয়ার। দীর্ঘ বিরতিতে মানুষ ও প্রকৃতির মাঝে কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হলেও পার্কটির প্রাণ প্রকৃতিতে লেগেছে অপরূপ সৌন্দর্যের ছটা। যে জীবন ফুলের, পাখির, তার সাথে কজনেরই বা দেখা হয়, তবুও চোখে মনে তৃষ্ণা জ্বালিয়ে রাখা মানুষের দৃষ্টি কি এড়াবে এমন অনিন্দ সুন্দর? থমকে থাকা পৃথিবীতে আপন গতিতে বেড়ে উঠেছে স্নিগ্ধ সবুজ। তবে কেবল সবুজ নয়, প্রকৃতির অবারিত আনন্দযজ্ঞে কত রঙই তো আরো তীব্র হয়েছে। যে ফুল মাটিতে লুটাতে না লুটাতেই পিষ্ট হতো মানুষের পায়ে, আজ সে মাটিতে কেবল রানী আছে। করোনা মহামারী মানুষের স্বাভাবিক জীবন থমকে দিলেও প্রকৃতিকে দিয়েছে দুহাত ভরে। রাজধানীর রমনা পার্কও সেজেছে আপন মহিমায়, আপন সৌন্দর্যে, সৌকর্যে। প্রতিদিন তীব্র অপেক্ষায় থাকতাম কবে পার্ক খুলবে, কবে মুক্ত বাতাসে একটু অক্সিজেন নিব। ঘরবন্দি জীবনে দমবন্ধ মানুষ ফিরে পেল তার স্বস্তির ঠিকানা। এত সবুজ, এত মোহময় সুন্দরে ছাপিয়ে গেছে পার্কটির সাথে মানুষের টানা বিচ্ছেদের কষ্ট। ফুল ফুটে আছে, ঘাসগুলি কার্পেটের মতো সবুজ হয়ে আছে। মানুষ এখানে আসলে আগের চাইতে আরো বেশি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। শত বছরের ঐতিহ্য 68.5 একরের রমনা পার্ক নগর মানুষের এক টুকরো সবুজের অভয়ারণ্য। প্রকৃতি থেকে দুহাত ভরে নিতে নিতে মানুষ ভুলেই গিয়েছিল প্রকৃতিরও প্রয়োজন একান্ত কিছু সময়, প্রয়োজন কিছুটা বিশ্রামের। দীর্ঘ একাকিত্বের পর প্রকৃতির এই প্রাচুর্য, এই ঐশ্বর্য মানুষকে শুধু মুগ্ধই করবে না, প্রকৃতির প্রতি দায়িত্বশীল আর উদারতার শিক্ষাও দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব। রাতেই কাতার এয়ারওয়েজে ঢাকা ত্যাগ। নভেম্বরে ঘরোয়া লিগে ফেরার আশা। এবং 5 বছর পর কথিত গুম হওয়া যুবক মামুন ফিরে আসায় নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে তোলপাড়। মিথ্যা মামলায় জেল কেটেছেন 6 জন, ক্ষতিপূরণ দাবি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।